আজ শুরু করছি ক্লাস 10-এর এবিটি এর টেস্ট পেপার পেজ নাম্বার 411 পেজের এই অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো, একের রোমান সংখ্যা একে বলেছে 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, মানে এখানে আসল দেওয়া আছে 2p টাকা, বার্ষিক সুদের হার দেওয়া আছে 2%, সময় দেওয়া আছে t/2 বছর। আমাদের মোট সুদ বের করতে বলেছে, মানে আয়ের মানটা বের করতে বলেছে। তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি আসল p সমান সমান 2p টাকা, বার্ষিক সুদের হার r সমান সমান 2%, সময় t সমান সমান t/2 বছর। আমাদের বের করতে বলেছে মোট সুদ, সুতরাং লিখব মোট সুদ। আই সমান সমান, মোট সুদের সূত্রটা কি, আই সমান সমান PTR/100 সমান সমান পি। আসল কত, আসল হলো 2p ইন্টু টি, টি মানে সময়, সময়টা কত t/2 ইন্টু আর, আর মানে বার্ষিক সুদের হার হলো 2r/100। ঠিক আছে, এই 2 নিচে আছে, এই 2 ওপরে আছে, তাহলে কেটে দিলাম, সমান সমান ওপরে তাহলে কি হয় পি, এখানে একটা 2 থাকে, তার মানে 2PTR/100। তো আমি এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি, 50 আসবে, ওপরে থাকবে PTR বাই নিচে থাকবে কত 50, PTR/50 টাকা। তাহলে এটা অপশন PTR/50 কোথায় আছে, সি, এই সি এর দাগের অপশনটা হবে। ঠিক আছে, 2-এর দাগে আছে x সমানুপাতিক 1/y এবং y সমানুপাতিক 1/z হলে এখানে চারটার মধ্যে কোনটা হবে। তাহলে প্রথমে আমরা এই হোলের আগে এই দুটো তুলে নিচ্ছি। তো দেখো, আমি তুলে নিয়েছি দুটো, দুপাশে তুলে নিয়েছি। তাহলে x সমান সমান, এখানে এই সমানুপাতিক তোলার জন্য আমাদের একটা ভেদ ধ্রুবক দিতে হবে। তাহলে এটা k1 দিচ্ছি 1/y, যেখানে k1টা কি, যেখানে k1 সমান সমান হলো ভেদ ধ্রুবক, যেখানে k1টা ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে বা এক্স ইকুয়াল টু এই k1টা ওপরেরটার সঙ্গে গুণ হবে k1/y। ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে লিখব y সমান সমান, এই সমানুপাতিক তোলার জন্য একটা ভেদ ধ্রুবক দিব, তাহলে হবে k2 1/z, বা y ইকুয়াল টু k2 ওপরের সঙ্গে গুণ হবে, তাহলে k2 একের সঙ্গে গুণ হলে k2ই হবে, বাই নিচে হবে z, বা x সমান সমান k1/y। y এর মান, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে y এর মানটা কি k2/z, বা x সমান সমান এই k1 আর এই যে এই বাই মানে ভাগটা তখনই গুণ চিহ্ন হবে যখন উল্টে যাবে, তার মানে জেডটা যখন ওপরে যাবে আর k2টা নিচে আসবে, বা x সমান সমান, তাহলে দেখো এখানে হবে k1z বাই কী হবে k2, এখানে জেডটা গুণ সম্পর্কে আছে, তাহলে এ পাশে সমান সমান এ পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে kx/z ইকুয়াল টু k1/k2, বা x/z ইকুয়াল টু, তাহলে k1 k2টা কী হয়, k1 k2টা হলো ধ্রুবক। তাহলে আমরা জানি যখন কোনো চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন সেটা কোন সম্পর্কে থাকে, তখন সেটি সরল ভেদে থাকে, তাহলে হবে x সমানুপাতিক z হবে। এটা সি এর দাগেরটা সঠিক হবে। ঠিক আছে, 3-এর দাগে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। দেখো, এই অঙ্কগুলো একদম সোজা। যখন দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, মনে করো এখানে একটা বৃত্ত আছে, আবার এখানে আরেকটা বৃত্ত আছে, তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হলো এখান থেকে এইটুকু, আর এই বড় বৃত্তের ব্যাসার্ধ হলো এখান থেকে এইটুকু। ঠিক আছে, অন্তঃস্পর্শ যখন করবে তখন তাদের এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যে দূরত্বটা আমরা বিয়োগ করে বের করব। আর যখন দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, মনে করো এখানে আর আরেকটা এখানে, মানে বাইরের দিকে বহিঃস্পর্শ করবে, তখন তাদের কেন্দ্রদ্বয়ের, মানে এই কেন্দ্র আর এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা কি করব, যোগ করে বের করব। মনে করো যদি বহিঃস্পর্শ করে, তাহলে মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেমি। যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের এই কেন্দ্র আর এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, যোগ করে দিলে বেরিয়ে যাবে, তাহলে কত আসবে 7 সেমি। ঠিক আছে, যেহেতু এই প্রশ্নটাই বলেছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে অন্তঃস্পর্শ করলে কি হবে, আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ করে নিচ্ছি।
দেখো লিখে নিয়েছি, বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি ও 2 সেমি। যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা বিয়োগ করে বের করব। তাহলে 3.5 থেকে মাইনাস করব 2 সেমি, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে? 1.5 সেমি। ঠিক আছে। 4 দাগে আছে 1/cot 5 থিটা মাইনাস কট থিটা হলে থিটা এর মান কত? এই প্রশ্নটা এখানে ভুল দিয়েছে, এখানে কিন্তু সমান সমান হবে, না হলে থিটার মানটা বের হবে না। ঠিক আছে, তাহলে হবে 1/cot 5 থিটা ইকুয়াল টু কট থিটা। তাহলে এটা হলে থিটার মান কত সেটা আমাদের বের করতে বলেছি। তাহলে দেখো 1/cot থিটা মানে কি আমরা জানি, 1/cot থিটা মানে আমরা জানি ট্যান থিটা। থিটা বলতে এখানে কি হবে? 5 থিটা। ঠিক আছে, সমান সমান কট থিটা, বা এখানে আমরা এটাকে লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা। তার মানে এটা যা কথা এটা একই কথা, সমান সমান কট থিটা। ঠিক আছে, কট কট মনে মনে আমরা কেটে দেবো, তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইকুয়াল টু কী হবে? থিটা হবে। ঠিক আছে, এবার থিটাগুলোকে এক পাশে আনবো, এখানে -5 থিটা আর প্লাসটা এ পাশে আসলে মাইনাস থিটা, আর এখানে প্লাস ও পাশে গেলে -90 ডিগ্রি হবে। ঠিক আছে, বা মাইনাসে মানে যে কী হবে? প্লাস হবে, যোগ করব আমরা। ঠিক আছে, 5টা থিটা আর একটা থিটা যোগ করলে কত? 6টা থিটা হবে, চিহ্ন থাকবে বড়টার, সমান সমান -90 ডিগ্রি। এটা কেটে দেবো, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই কী হবে? 6 হবে। তাহলে প্রথম 3 দিয়ে কেটে দেবো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9। তারপর আবার আমরা 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে কেটে দিলে হবে 15। ঠিক আছে, বা থিটা ইকুয়াল টু হবে 15 ডিগ্রি। 5 দাগে আছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12 পি একক হলে ঘনকের ঘনফল হবে কত? দেখো ধার মানে আমরা কি জানি? ধার মানে আমরা জানি বাহু। ঠিক আছে, ধার আর বাহু একই। তাহলে একটা ঘনকের ধারগুলির সমষ্টি এখানে বলা আছে 12 পি। মনে করো, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঘনক মানে আমরা কি জানি? লুডুর ছক্কা। ঠিক আছে, মনে করো একটা লুডুর ছক্কা, তাহলে এই লুডুর ছক্কা এই ঘনকের গিয়ে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তাই আমরা এখানে ধরে নেব, ধরি কমা ঘনকের প্রতিটি বাহু বা ধারের দৈর্ঘ্য সমান সমান এ সেমি ধরবো নাকি? সেমি না, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে হবে এ একক। তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হলো এ একক। তাহলে ঘনকের আমরা কি বের করব? ঘনকের আমরা ধারগুলির সমষ্টি বের করব। কেন ধারগুলির সমষ্টি বের করব? কারণ এখানে কিন্তু এখানে ধারগুলির সমষ্টি বের করা আছে। তোমরা জানো যে বইয়ে যেটা দেওয়া থাকে সেটা আমাদের বের করে নিতে হয়, তারপর সেটা বইয়ের সঙ্গে সমান করে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা বের করে নিচ্ছি ঘনকের ধারগুলির সমষ্টি সমান সমান। তাহলে এখানে ঘনকের ধার মানে বাহু কতগুলো আছে? 12টা আছে। তাহলে 12টা এ যদি এ যোগ করি তাহলে টোটাল কত আসবে? 12টা এ আসবে, মানে একটা এ, দুটা এ, তিনটা, মানে প্রত্যেকটা এ করে। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো আছে? 12টা আছে, তাই ঘনকের ধারগুলির সমষ্টি হবে 12 এ। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে ঘনকের ধারগুলির সমষ্টি হলো 12 এ, আর বইয়ে কত দেওয়া আছে? 12 পি। সমান করে দিলাম, তাহলে এ ইকুয়াল টু হবে 12 পি বাই 12, 12 কেটে দিলাম, বা এ ইকুয়াল টু হবে পি। এবার আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে ঘনকের ঘনফল কত হবে। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং ঘনকের ঘনফল সমান সমান, তাহলে ঘনকের ঘনফল বা আয়তনের সূত্র আমরা কি জানি? বাহু কিউব, তার বাহু বা ধারের কিউব। তাহলে ধারকে কি ধরেছিলাম? এ ধরেছিলাম, তাহলে এর মাথায় কিউব, এত ঘন একক। তাহলে এর মানটা কি? এর মান হলো পি, তাহলে বসিয়ে দিলাম পি কিউব ঘন একক। তো দেখো এখানে পি কিউব কোথায় আছে? পি কিউব এটা, এ নাম্বারটা সঠিক হবে। ঠিক আছে, তারপরে 6 দাগে বলেছে ওঝাইবে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়। তোমরা জানো যে তোমরা যে রাশিবিজ্ঞানে তোমরা ওঝাইব করেছো, তো সেই ওঝাইবে
ওয়াই অক্ষ বরাবর আমরা কি নির্দেশ করি, ওয়াই অক্ষ বরাবর আমরা নির্দেশ করি ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তো এটা বি এরটা হবে। 2 রোমান সংখ্যা 1 বলেছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশ, এখানে শূন্যস্থান দেওয়া আছে, অনুপাতে বণ্টিত হবে। তাহলে লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে সেটা কিভাবে হবে, এখানে যে মূলধনের অনুপাত আছে সেগুলোর সঙ্গে তাদের যে সময়টা আছে এটার গুণফল হবে। তার মানে এর যে মূলধন এখানে দেওয়া আছে 2 আর সময় এখানে 3 আছে, 8, এটা আর এটা গুণ হবে। বি এর ক্ষেত্রে হবে 3 গুণন 4 আর সি এর ক্ষেত্রে হবে 5 গুণন 5। এই অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। বোঝা গেল? দেখো লিখে নিয়েছি এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান সমান 2:3:5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5। তাহলে লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে সেটা হলো মূলধন এবং সময়ের গুণফল। তাহলে হবে 2 গুণন 3 গুণন 4 5 গুণন 5। ঠিক আছে, তাহলে গুণ করলে এখানে আসবে 6, এখানে আসবে 3 4 12, এখানে আসবে 5 5 25। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে A:2 = B:5 = C:8 হলে A এর 50% = B এর 20% = C এর এখানে কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে বলেছি। তো আমরা প্রথমে হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি, বা এখানে হবে A/2 = হবে B/5 = হবে C/8 হবে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রশ্নটাই বলেছে যে সি এর কত পার্সেন্ট আমাদের সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি সি এর X% ধরে নিচ্ছি, ধরি কমা সি এর X%। ঠিক আছে, এবার আমরা সেই প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে সি এর শূন্যস্থান দিয়েছি মানে কত পার্সেন্ট হয়েছে X%। ঠিক আছে, তো এখানে বসিয়ে দিলাম। তাহলে এ গুণন 50 বাই কি হবে 100 সমান সমান বি গুণন হবে 20/100 সমান সমান সি গুণন এখানে হবে X/100। ঠিক আছে, তো এবার আমরা কি করব, কেটে দেব। 50 দুগুণে 100 আর এখানে 5 দিয়ে কাটবো, মানে 5 × 100, আর এখানে কাটাকাটি যাবে না। তাহলে A/2 হবে, এখানে এখানে হবে B/5 আর এখানে হবে CX/100। তাহলে দেখো এখানে A/2 এর মান, B/5 এর মান, C/8 এই সবগুলো মান সমান। আবার এখানে A/2 B/5, এখানে A/2 আছে, এখানেও A/2 আছে, এখানে B/5 এখানে B/5, তার মানে এটা আর এটাও সমান হবে, তাই তো? এটা 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 যদি সমান হয় তাহলে এক্ষেত্রে এটা এটা আর এটা সমান হবে, তার মানে C/8 আর CX/100 এটাও সমান হবে। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং CX/100 সমান সমান C/8। তো আমরা যেহেতু X% ধরেছিলাম, সি এর X%, তাই আমরা X এর মান বার করব। তাই আমরা কোনাকুনি গুণ করে দেবো। 8CX সমান সমান 100C, বা X সমান সমান 100C/8C। ঠিক আছে, তো সিসি আমি কেটে দিচ্ছি, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দুগুণে 8, 4 25 হবে 100, বা X = হবে ওপরে 25 নিচে কত 2। তাহলে ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে ভাগ করতে হবে। 2 অক্ষে 2, এখানে 5 কেটে নিচ্ছি, 2 দুগুণে হবে 4, বিয়োগ করলে আসবে 1, আর এখানে একটা চলে যাবে আর এইটা 2টা এখানে নিচে আসবে, অর্থাৎ বা X = আসবে 12/1/2। তাহলে আমরা সি এর কত পার্সেন্ট ধরেছিলাম, X% ধরেছিলাম। তাহলে এখানে হবে, সুতরাং সি এর X%-এর জায়গায় হবে 12/1/2%। ঠিক আছে, 3 দাগে আছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন এখানে শূন্যস্থান দেওয়া আছে। দেখো এটা একদমই সোজা, যেহেতু গোলকটা গলিয়ে এখানে কি তৈরি করা হয়েছে, চোঙ তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে গোলক আর চোঙের আয়তন কি হবে, সমান হবে। ঠিক আছে, 4 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ ও RS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে অ্যাঙ্গেল POQ অনুপাত অ্যাঙ্গেল ROS কত হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। দেখো এখানে একটি ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা হয়েছে। এই ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ এবং RS হলো জ্যা, এবং এই জ্যায়ের অনুপাত মানে জ্যা দুটির অনুপাত PQ/RS এর অনুপাত হলো 1:1। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল POQ
কিউ মানে এই কোণটা আর অ্যাঙ্গেল আর ও এস এই কোণটা কত। দেখো এই কোণটা যেহেতু বিপরীত কোণ এবং মানে এই কোণটা যা হবে আর এই কোণটা একই হবে, তাই এদের কোণের অনুপাতটা কি হবে 1:1 হবে। ঠিক আছে, 5 দাগে আছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1 হলে কট থিটা ইকুয়াল টু কত হবে। তাহলে প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো এখানে লিখে নিয়েছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, আমরা জানি কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু কত 1। তো আমাদের বলেছে যে কট থিটার মান কত, তাহলে কট থিটার মান কত আসবে 1 আসবে। তোমরা পুরো কোণের সূত্রটা শিখেছো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, তাহলে এখানে কট থিটার মানটা আসবে 1। 6 দাগে বলেছে 8 জন বন্ধুর দেওয়া চাঁদা টাকায় নিচে দেওয়া হলো। মানে এখানে 8 জন বন্ধুর চাঁদার মানে কে কত টাকা দিয়েছে সেটা বলা আছে। দেখো একজন দিয়েছে 8 টাকা, একজন 10 টাকা, একজন 8 টাকা, এরকম করে 8 জন বন্ধুর চাঁদা কথা বলা আছে। ঠিক আছে, বলেছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুণমান হলো। তাহলে এই তথ্যের সংখ্যাগুণমান কত, তাহলে আমরা দেখব এখানে সব থেকে বেশি বার কত টাকা দিয়েছে। দেখো 8 টাকা 8 টাকা 8 টাকা, 8 টাকা 3 বার দিয়েছে, আর 10 টাকা একবারই দিয়েছে, 60 টাকা কয়বার দিয়েছে 2 বার দিয়েছে, আর 5 টাকা 2 বার, অর্থাৎ 8 টাকা কি সব থেকে বেশি বার আছে, অর্থাৎ সংখ্যাগুণমান হলো সেটাই যেটা সব থেকে বেশি বার থাকবে। তাহলে এখানে সংখ্যাগুণমান হলো 8 টাকা। বোঝা গেল। 3 রোমান সংখ্যা 1 বলেছে x² - 4x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে k < 4 হবে। তো এই কথাটা সত্য না মিথ্যা সেটা আমরা কীভাবে বুঝবো, প্রথমে এই সমীকরণটা তুলে নেব। তো দেখো এই সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে 1 নং সমীকরণ লিখেছি 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে a কত, a হলো x² সহগ, তাহলে a হলো 1, b কত x এর সহগ তার মানে -4, আর c কত সমীকরণটা ধ্রুবক পদ, তাহলে c = কত হবে k হবে। আর এখানে বলা ছিল যে এই সমীকরণের বীজদ্বয় কি বাস্তব ও অসমান। তাহলে বাস্তব ও অসমান কখন হবে, যখন নিরূপক b² - 4ac > 0 হবে। ঠিক আছে, তো এখানে b এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি 4 × a × c, এদের জায়গায় মানগুলো বসিয়ে দিলাম <0। ঠিক আছে, তাহলে মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসের মাঝে প্লাস হবে, 4² মানে 16 মাইনাস এখানে হবে 4k <0। তার মানে এখানে -4k প্লাস তো বসে গেলে মাইনাস হবে, -16 হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, k < তাহলে এখানে 4টা গুণ সম্পর্ক আছে, ওপাশে ভাগ হয়ে যাবে, 4 দিয়ে কেটে দিলাম, 4 4 16, তার মানে k কি হবে 4 হবে। কিন্তু এখানে কি বলেছে k < 4 হবে, তার মানে কথাটা কি মিথ্যে হবে। 2 এর দাগে আছে রুট পাই একটি দ্বিঘাতকরণী, এটা মিথ্যা হবে। 3 এর দাগে আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে প্রশ্নটা এই পর্যন্ত, যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন এখানে দ্বিগুণ হবে না 4 গুণ হবে না কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা বের করে দেখব, যদি সেটা দ্বিগুণ হয় তাহলে বলবো যে এই কথাটা সত্য, আর যদি দ্বিগুণ না হয় অন্য কিছু হয় তাহলে বলবো মিথ্যে। ঠিক আছে, দেখো এখানে লিখে নিয়েছি ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য = r একক। মানে এখানে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে বলেছিল, তাহলে দ্বিগুণ করলে মানে কি আগে একটা ব্যাসার্ধ ছিল তারপর দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে কত ছিল সেটা তো আমরা জানি না, তাই আমি ধরে নিলাম যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। ঠিক আছে, তখন আমরা কি করব, তখন গোলকটির আয়তনটা বের করব। তাহলে লিখব সুতরাং গোলকের আয়তন = কি হবে 4/3 পাই r³ ঘন একক, এটা হবে। এবার দেখো এবার কি বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে r আছে। ঠিক আছে, তাহলে এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান। দেখো আগে কত ছিল r ছিল, এখন তাহলে দ্বিগুণ করলে কত আসবে 2r হবে। ঠিক আছে, তাহলে এখন গোলকের আয়তন কত হবে, সুতরাং এখন গোলকের আয়তন হবে সমান কত হবে, তাহলে আমরা সূত্রটা দিচ্ছি 4/3 পাই r³, আর মানে ব্যাসার্ধের কিউব, তাহলে ব্যাসার্ধটা এখন কত আছে 2r আছে, তাহলে 2r এর মাথায় কিউব এত ঘন একক। ঠিক আছে,
সমান সমান এখানে মানটা বসিয়ে দিচ্ছি 4/3 পাই ইন্টু 2 মাথায় কিউব মানে 8 হবে, আর আর কিউব 8 আর কিউব ঘন একক। ঠিক আছে, এবার এই 8কে আমরা সবার প্রথমে লিখব, আর এটাকে লিখব 8 গুণন 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, তার মানে দেখো আগে গোলকের আয়তন কত ছিল, আগে গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব, আর এখন গোলকের আয়তন কত হলো, আগের আয়তনের কত গুণ, 8 গুণ। তার মানে এখানে কথাটা মিথ্যে হবে, এখানে বলা আছে যে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন হবে দ্বিগুণ। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি দেখলাম, গোলকটির আয়তন কয় গুণ হয়, 8 গুণ হয়, তার মানে কথাটা কি হবে, মিথ্যা হবে। 4 দাগে আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো এখানে আমি ছবি এঁকে বোঝাচ্ছি তোমাদের, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, তাহলে এই দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে ছেদ করেনি। ঠিক আছে, তাহলে ছেদ বা যদি স্পর্শ না করে তাহলে বৃত্ত দুটির কয়টা স্পর্শক হয়, দেখো এই একটা স্পর্শক হয়, ঠিক আছে, আবার এখানে একটা স্পর্শক হবে, তেমন দুটো হলো, আবার দেখো এভাবে একটা স্পর্শক হবে 3টে, আবার এভাবে একটা স্পর্শক হবে 4টে। ঠিক আছে, যেহেতু আমি হাত দিয়ে আঁকলাম তাই একটু বাঁকা হচ্ছে, তো এই একটা দুটো, তাহলে ওপরে একটা নিচে একটা, তাহলে কয়টা হলো, 4টা হলো। তার মানে দুটি সরল সাধারণ স্পর্শক আর দুটি তির্যক সাধারণ স্পর্শক, তার মানে মোট 4টা হলো। যদি স্পর্শ যদি না করে তাহলে 4টি স্পর্শক হয়। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে যে স্পর্শ বা ছেদ যদি না করে তাহলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু আমরা দেখলাম কয়টা, 4টা স্পর্শক অঙ্কন করা যায়, তার মানে এই কথাটাও কি হবে, মিথ্যা হবে। 5 দাগে বলছে ট্যান থিটা এর মান 1-এর বেশি, 1-এর কম এবং 1-এর সমান হতে পারে। দেখো 5 দাগে আছে ট্যান থিটা মানে কি আমরা জানি, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই কি জানি, ভূমি জানি। দেখো এখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, এখানে বলেছি যে এই ট্যান থিটা এর মান 1-এর বেশি, 1-এর কম এবং 1-এর সমান হতে পারে। হ্যাঁ এটা সম্ভব, কখন সম্ভব, যদি লম্ব মানে এই লম্বের মান ভূমির থেকে বড় অথবা সমান হয়, তাহলে ট্যান থিটার মান কি হবে, 1-এর বেশি হবে অথবা 1-এর সমান হবে। আবার অন্যভাবে যদি এই লম্ব এর মান ভূমির থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে ট্যান থিটার মান কি হবে, 1-এর থেকে ছোট হবে, তার মানে এই কথাটা সত্য। তারপর 6 দাগে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওঝাইপ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, এটা হলো সত্য, কারণ তোমরা তো সবাই রাশিবিজ্ঞানে ওঝাইপ পড়েছো, সেই ওঝাইপ থেকে আমরা কি তৈরি মানে কি নির্ণয় করি, সেখান থেকে মধ্যমা নির্ণয় করি। ঠিক আছে, তার মানে এই কথাটা সত্য হবে। 4-এর রোমান সংখ্যা 1-এ বলেছে বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত। তা দেখো সবৃদ্ধিমূলটা কি, সবৃদ্ধিমূল মানে সুদ আর আসলের যোগফল। তাহলে দেখো এখানে আসল দেওয়া আছে 960 টাকা, এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তার মানে কি আমরা সুদ বের করে নেব, তারপর সুদ আর আসলটা যোগ করে দিলে আমাদের সবৃদ্ধিমূল বের হয়ে যাবে। বোঝা গেল। দেখো এখানে লিখে নিয়েছি আসল পি সমান সমান 960 টাকা, বার্ষিক সুদের হার লিখে নিয়েছি, সময় লিখে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে সময়টা কি আছে, 1 বছর 3 মাস, তার মানে 1 বছর কত মাস, 1 বছর মানে 12 মাস, আর এখানে আছে 3 মাস। ঠিক আছে, সমান সমান কত আসবে, 15 মাস। এবার যেহেতু আমরা মাস দিয়ে অঙ্ক করি না, আমাদের এটাকে বছরে আনতে হবে, তো আমরা কিভাবে করব, এই 15কে যদি আমরা 1 বছর মানে কত মাস, 12 মাস, তাহলে এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এটা বছরে চলে আসবে। ঠিক আছে, তো 3 দিয়ে কেটে দেবো, 3 5 15 আর 3 4 12 সমান সমান 5/4 বছর। ঠিক আছে, সুতরাং মোট সুদ আই সমান সমান কি, সূত্রটা কি হয়, PTR/100 সমান সমান পি এর মান এখানে কত আছে 960, এখানে বসিয়ে দিচ্ছি 960 ইন্টু টি এর মানটা কত আছে 5/4 ইন্টু আর এর মান বার্ষিক সুদের হারের মান কত আছে, এখানে হবে 3 8 24 আর 1 25, 25/3 হবে। ঠিক আছে, তাহলে 25/3 একবার বসিয়ে দিলাম, বাই নিচে হবে 100। ঠিক আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার
3 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। এবার 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 আটা হবে কত 32। তাহলে দেখো ওপরে এখানে 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দিচ্ছি, 4 দুগুণে 8। তাহলে 4 25-এ কত আসবে 100 আসবে। তাহলে মোট সুদ কত 100 টাকা। কিন্তু আমাদের বের করতে কি বলেছে স্ববৃদ্ধিমূল, তাহলে লিখব সুতরাং 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল সমান সমান, দেখো স্ববৃদ্ধিমূল মানে আমি বলেছিলাম সুদ আর আসলের যোগফল। তাহলে সুদ কত টাকা বেরোলো 100 টাকা, আর আসল কত টাকা, আসল হলো 960 টাকা। তাহলে 100 যোগ 960 টাকা সমান সমান, তার মানে কী আসবে 1060 টাকা। এটাই হবে অ্যান্সার। 4-এর 2-এর দাগে আছে একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপশিখা এবং সঞ্চিতার মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। বছর শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে সঞ্চিতার লাভ কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো যেহেতু লাভ হয়েছে তাই আমরা লিখব লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, আর যদি এখানে ক্ষতি হতো তাহলে লিখতাম লোকসান অনুসারে মূলধন অনুপাত। ঠিক আছে, দেখো আমি লিখে নিয়েছি লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, ললিতা ইস্টু দীপশিখা ইস্টু সঞ্চিতা। ঠিক আছে, তাদের নিচে অনুপাতগুলো লিখে নিয়েছি। এবার এখানে 6, 5 আর 4-এর আমরা কি করব লসাগু নেব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3 দুগুণে 6, 5কে ভাগ যাবে না, 2 দিয়ে 2 দুগুণে 4 আর ভাগ যাবে না। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তাহলে আমরা এই 1/6-কে 60 দিয়ে গুণ করব, 1/5-কেও আমরা 60 দিয়ে গুণ করব, সবগুলোকে গুণ করব। দেখো 6 দিয়ে কেটে দিলাম, এখানে আসবে 10, 5 দিয়ে 12, 4 দিয়ে 4 অক্ষে 4, 4 5 20, 15। তাহলে এখানে আসবে 10, এখানে আসবে 12 আর এখানে আসবে 15। এবার কি করব আমরা এই সবগুলোকে যোগ করে দেব। তাহলে যোগ করে দিচ্ছি, সমান সমান আসবে 37। ঠিক আছে, তাহলে কত টাকা লাভ হয়েছিল বছরের শেষে? বছরের শেষে ব্যবসায় লাভ হয়েছিল 3700 টাকা। তাহলে লিখব সুতরাং 3700 টাকা লাভে, সুতরাং 3700 টাকা লাভে কমা, তাহলে কার লাভ বের করতে বলেছে সঞ্চিতার লাভ বের করতে বলেছে। তাহলে লিখব যে সঞ্চিতার লাভ সমান সমান, তাহলে সঞ্চিতার নিচে অনুপাত কত আছে 15 আছে। ঠিক আছে, 15 বাই টোটাল যোগফলটা 37, আর এখানে আছে মোট লাভ 3700। তাহলে এটা দিয়ে এটা কেটে দিচ্ছি, এখানে আসবে 100, 15 দিয়ে গুণ করে দিচ্ছি, 15 অক্ষে 15, দুটো শূন্য হবে, অর্থাৎ 1500 টাকা। তাহলে সঞ্চিতার লাভ কত 1500 টাকা। ঠিক একই রকমভাবে যদি পরীক্ষায় তোমাদের বলে যে ললিতার লাভ বা দীপশিখার লাভ কত, তাহলে ঠিক একই রকমভাবে বের করবে। ললিতার সোজাসুজি সংখ্যাটা কত আছে 10 বাই টোটাল যোগফলটা কত 37 ইন্টু মোট লাভ। ঠিক আছে, কাটাকাটি করবে, এভাবে বের করে নেবে। 3-এর দাগে আছে কে এর মান কত হলে kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বিষ 2 হবে। দেখো যখন কোনো অঙ্কের মধ্যে কোনো দ্বিঘাত সমীকরণের মধ্যে যদি বীজের কথা দেওয়া থাকে বা বিষটা দেওয়া থাকে, তখন সেটা আমরা কি করব সেই বিষটা প্রত্যেকটা এক্সের জায়গায় বসিয়ে দেব। তাহলে প্রথমে সমীকরণটা তুলে নিচ্ছি। দেখো আমি সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে 1 নং সমীকরণ লিখেছি যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বিষ 2, মানে এটা দেওয়া আছে তাই এখানে যেহেতু দিয়েছি। ঠিক আছে, তাহলে এই 2 প্রত্যেকটা এক্সের জায়গা বসবে, তাহলে কে গুণন এক্সের জায়গা 2 বসবে, এর মাথায় স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কে ইন্টু এখানে আসবে 4, আর এখানে গুণ করলে আসবে 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আসবে 4k, আর এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, 4-এর থেকে 3 বিয়োগ করলে আসবে আমাদের 1 আসবে, চিহ্ন থাকবে সবসময় বড়টার, সমান সমান 0 বা 4k, এখানে প্লাস 1টা এই বসে -1 বা k ইকুয়াল টু আসবে -1/4। তাহলে k এর মান কত আসবে -1/4। 4-এর দাগে আছে x সমান সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত। তাহলে প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব। দেখো আমি x সমান সমান 3 + 2√2 এটা তুলে নিয়েছি। আমাদের বের করতে বলেছে x + 1/x এর মান কত। ঠিক আছে, এটা আমরা কীভাবে বের করব, প্রথমে আমরা 1/x এর মানটা বের করে নেব। ঠিক আছে, সুতরাং 1/x সমান সমান 1/xটা কীভাবে বের করব, এখানে x এর যা মান আছে 1/x মানে তার অনন্য মান উল্টো আসবে, অর্থাৎ আমি তোমাদেরকে একটু বের করে দেখাচ্ছি কীভাবে বের করতে হয়। 1/x বলতে 3 + 2√2। ঠিক আছে, এখানে আমরা কি করব করণ নির্দেশন করব, মানে এখানে যে সংখ্যাটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব 3 + 2√2। দেখো এটা
সরি মাইনাস হবে এটা যদি কেটে দেই তাহলে কিন্তু 1/3 প্লাস 2√2 হয়। ঠিক আছে, তাহলে এখানে সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে 2√2 এর মাথা স্কোয়ার, আর 1 দিয়ে ওপরে গুণ করলে এটাই আসবে, সমান সমান 3 স্কোয়ার মানে কত আসবে, 3 স্কোয়ার মানে 3 3 আসবে 9, মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, আর এই স্কোয়ারটাই √2টাকে তুলে দিলে 2 আসবে, তাহলে 4 আর 2 যদি গুণ করে দিই একবারে 4 2 8, আর ওপরে হবে 3 মাইনাস 2√2 সমান সমান, দেখো এখানে আছে 3 মাইনাস 2√2 বাই নিচে আসবে 1, তাহলে 1 দিয়ে বিয়োগ করে দিলে আসবে 3 মাইনাস 2√2। ঠিক আছে, তাহলে 1/x এর মান কত আসলো, 3 মাইনাস 2√2। এবার বের করতে বলেছে আমাদের এক্স প্লাস 1/x এর মান, সুতরাং লিখে নিচ্ছি এক্স প্লাস 1/x, এক্সের মান হলো 3 প্লাস 2√2 প্লাস 1/x এর মান হলো 3 মাইনাস 2√2, তার মানে এটা কেটে যাবে, তাহলে 3 3 যোগ করে দিলে আসবে 6, এটা আসবে অ্যান্সার 6। 5 আছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান সমান 3PB হলে পি কিউ ইসটু বিসি অনুপাতটি কত? তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। দেখো ছবিটা এঁকে নিয়েছি, এখানে এই এবিসি হলো একটা ত্রিভুজ, আর এই বিসি এর সমান্তরাল হলো পি কিউ, যা এবিকে পি বিন্দুতে এবং এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে এবি সমান সমান 3P, এটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা মানটা বের করে নেব যে এই 3PB সমান সমান এবি, মানে উল্টে দিলাম, এই পুরোটা এই পাশে এই পুরোটা ও পাশে নিলাম। ঠিক আছে, বা পিবি বাই এবি সমান সমান, এখানে নাই মানে কি আছে 1, আর এই 3টা এখানে গুণ সম্পর্কে আছে, এখানে আসবে ভাগ হয়ে যাবে। তোমরা অনেকেই বলো যে এখানে প্লাস থাকলে এ পাশে আসলে মাইনাস হয়, আর এই প্লাস থাকলে ও পাশে থাকলে মাইনাস হয়। হ্যাঁ এটা ঠিক, যদি তোমরা একসঙ্গে এই পুরোটা একবার এই পাশে নিয়ে আসো আর এই পুরোটা একবার ওই পাশে নাও, তাহলে চিহ্ন চেঞ্জ হয় না। যদি একটা একটা করে আনো তাহলে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো মনে মনে যদি কোনাকুনি গুণ করি, এখানে হবে 3PB আর এখানে আসবে এবি। ঠিক আছে, তো আমরা যদি এখানে থ্যালেসের উপপাদ্য দেই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, তাহলে থ্যালেসের উপপাদ্যটা কি হবে, এখানে এপি বাই হবে এবি সমান সমান কি হবে পি কিউ বাই বিসি। ঠিক আছে, তো এখানে এপির জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো, বা এপিকে আমরা এভাবে লিখতে পারি, এপি মানে কি এখান থেকে এইটুকু, তাই তো এটাকে আমরা লিখতে পারি কি পুরোটার থেকে এবির থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে তো এইটুকু বেরিয়ে যাবে, তাই না, অর্থাৎ এপিকে লিখতে পারি আমরা এবি মাইনাস পিবি বাই এবি সমান সমান পি কিউ বাই বিসি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটাকে লেখা যায় এবি বাই এবি মাইনাস পিবি বাই এবি সমান সমান পি কিউ বাই বিসি। তো তোমরা যদি এখানে লসাগু নাও তাহলে দেখো এই লাইনটাই চলে আসছে। ঠিক আছে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, এবি কেটে দেবো, এখানে আসবে 1 মাইনাস পিবি বাই এবি, এর মান দেখো এখানে দেওয়া আছে কত 1/3 ইকুয়াল টু পি কিউ বাই বিসি, বা এখানে যদি 3 লসাগু নেই তাহলে 3 অক্ষে 3 বিয়োগ 1 সমান সমান পি কিউ বাই বিসি, তাহলে কত আসবে এখানে 2/3 সমান সমান পি কিউ বাই বিসি। তাহলে আমাদের বের করতে বলেছি যে পি কিউ ইসটু বিসি কত, তার মানে আমরা এখানে লিখে নিচ্ছি পি কিউ বাই বিসি সমান সমান 2/3, সুতরাং পি কিউ ইসটু বিসি সমান সমান হবে 2:3 হবে। ঠিক আছে, 6 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, মানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার মধ্যে দুটো জ্যা থাকবে এবি আর সিডি, যার দৈর্ঘ্য দুটো সমান হবে। অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানে আমি একটা বৃত্ত হাত দিয়ে এঁকে নিয়েছি, তাই একটু বাঁকা হয়েছে, যাই হোক ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিয়েছি, আর এখানে দুটো জ্যা বলেছে এবি, একটা এবি আর একটা হলো সিডি। ঠিক আছে, এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। ঠিক আছে, মানে এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেমি, তাহলে এটা নাম দিয়ে দিচ্ছি এটা এবি আর এটা হলো সিডি। ঠিক আছে, এবার প্রশ্নটা ভালো করে পড়ো, দেখো কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি, অর্থাৎ এ ও বি
মানে এই কোণটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে। আর কি আর বলেছে সি হলো 6 সেমি, সিডি কোণটা এখানে এই এটা হলো 6 সেমি। তার মানে এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও কিন্তু 6 সেমি হবে, কারণ কি যে দুটো দৈর্ঘ্য সমান বলেছিল, তাহলে এটা 6 সেমি হলে এটাও 6 সেমি হবে। তাহলে দেখো এবার ভালো করে দেখো এখানে, এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, আমরা ক্লাস 8-এ শিখেছি বিপরীত কোণ, এটা যা হবে এই কোণটা একই হবে, আবার এই কোণটা যা হবে এই কোণটা একই হবে, অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে কিন্তু এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখন ভালো করে একটু লক্ষ্য করো, এখান থেকে এইটুকু মানে ও কেন্দ্র থেকে এখান থেকে এইটুকু, এটা কি এটা হলো এই ও কেন্দ্রীয় বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এখানে ও এ এটাও হলো ব্যাসার্ধ, ও বি এটাও কি ব্যাসার্ধ, আবার এখানে ও সিও ব্যাসার্ধ, ও ডিও ব্যাসার্ধ। যাই হোক, তো আমরা এখান থেকে লক্ষ্য করি, এখানে ও এ এটাও ব্যাসার্ধ, এটাও হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য তো একই আসবে, তাই না। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, এটাও যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই কোণটার মানে বি এর বিপরীত কোণ, মানে এই ও বি এর বিপরীত কোণটা আসবে এটা। তাহলে এই কোণটাকে কি বলবো আমরা, ও এ বি, ও এ বি সমান সমান, আর এই ও এ এর বিপরীত কোণটা এটা, তাহলে মানে কি বলবো, ও বি এ, ও বি এ এই দুটো কোণই কত আসবে, 60 করে আসবে, মানে এটাও 60 আসবে, এটাও 60 আসবে, ঠিক আছে। কেন, কারণ তা এখানে এটা এর মান 6 সেমি, এটার মান 6 সেমি, আর এটা তো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ তো একই, তার মানে কি এখানে কোণ দুটোও কি একই হবে, ঠিক আছে। অর্থাৎ দেখো 60 60 60 এগুলো তিনটাকে যোগ করে দিলে কত হয়, 180, অর্থাৎ ত্রিভুজে তিনটা কোণ সমষ্টি কত হয়, 180 হয়, ঠিক আছে। তাহলে এখানে এই তিনটা কোণই যেহেতু সমান, তার মানে এটা কি ত্রিভুজ, এটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তার মানে এটা কত ছিল, এটা 6 সেমি ছিল। কেন, কারণ সিডি আর এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান, তার মানে সিডির মান যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেমি, তার মানে এটা এখানে 6 সেমি, তার মানে এটাও কি 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 6 সেমি হয়, এটাও যদি 6 সেমি হয়, তাহলে ও এ এখান থেকে এটুকু কি বৃত্তের ব্যাসার্ধ, আবার ও বি এখান থেকে এটা কি এটাও বৃত্তের ব্যাসার্ধ। আমাদের তো সেটাই বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আসবে, 6 সেমি আসবে, ঠিক আছে। 7-এর দাগে আছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য কত হবে। দেখো আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে নিয়েছি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে এবং দুটো বাহু সমান, তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, আর এই বাহুটা সমান, ঠিক আছে। তো এবার প্রশ্নটা একটু ভালো করে পড়ি, কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে অতিভুজ হলো 2a একক, এই অতিভুজে এটার মান বলা আছে। তো এটা ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আমাদের এই বাহুটা আর এই বাহুটা আমাদের বের করতে বলেছে কত করে হবে। তো এটা তো আমাদের জানা নেই, তার মানে এটাকে আমরা এক্স একক ধরে নিচ্ছি, এটাকেও এক্স একক ধরে নিচ্ছি। দেখো আমি লিখে নিয়েছি, ধরি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য এক্স একক, তার মানে এটাও এক্স একক, এটাও এক্স একক। তাহলে এটা একটা কি, এটা হলো লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি করি, অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি স্কোয়ার, বা এসির মান হলো 2a এর মাথা স্কোয়ার সমান সমান এ বির মান হলো এক্স এর মাথা স্কোয়ার, বিসির মানও হলো এক্স এর মাথা স্কোয়ার। তাহলে এখানে হবে 4 স্কোয়ার সমান সমান, এখানে দেখো এক্স স্কোয়ার আসলে এখানে মাথায় আসবে এক্স স্কোয়ার, এখানেও আসবে এক্স স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার সমান সমান এখানে যোগ করলে কত আসবে, 2x স্কোয়ার, বা আমরা একবার উল্টে দিচ্ছি, মানে এই পুরোটা এই পাশ এখানে আসবে, এই পুরোটা এখানে নেব, তাহলে 2x স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার বাই কী হবে 2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 2 স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী হবে, রুট ওভার আসবে, ঠিক আছে, 2 স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু 2 এর তো বর্গমূল হবে না, তার মানে এটা রুট ওভার 2 হবে, আর এখানে এই স্কোয়ারটাই রুট ওভারটাকে তুলে দিলে এটা এ হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু তাহলে কত আসলো, রুট ওভার 2a, অর্থাৎ এক্স মানে কি ধরেছিলাম, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য, তার মানে সমকোণ সংলগ্ন এই বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য আসবে রুট ওভার 2a একক, ঠিক আছে।
8-এর দাগে আছে tan 19 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে cot 71 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো আমি লিখে নিয়েছি tan 19 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, আমাদের মান বের করতে বলেছে cot 71 ডিগ্রি এর মান কত। তাহলে কি লিখব, cot আমরা 90 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি লিখতে পারি, 90 থেকে 19 বিয়োগ করলে কত আসবে, 71 আসবে। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, tan থিটা। ঠিক আছে, তাহলে tan 19 ডিগ্রি মান কত, এক্স বাই ওয়াই, অর্থাৎ cot 71 ডিগ্রি মান আসবে এক্স বাই ওয়াই। 9-এর দাগে আছে আর cos থিটা সমান সমান 2√3 এবং আর সাইন থিটা সমান সমান 2√3 হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, দুটো দুপাশে তুলে নিয়েছি। ঠিক আছে, এখান থেকে আমরা cos থিটার মান বের করব, cos থিটা ইকুয়াল টু আসবে 2√3 বাই আর। এখান থেকে আমরা সাইন থিটা এর মান বের করব, হবে 2√3 বাই আর। ঠিক আছে, সুতরাং আমরা জানি কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কী হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে সাইন থিটার জায়গায় মান বসাবো 2√3 বাই আর এর মাথায় স্কোয়ার, কস থিটার মান বসাবো 2√3 বাই আর এর মাথায় স্কোয়ার সমান সমান কী আসবে, 1 আসবে। তো এখানে 2 স্কোয়ার মানে কত আসবে, 4, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে আসবে 3, তাহলে 3 4 12, 12 বাই আর স্কোয়ার আসবে, এখানেও আসবে 12 বাই আর স্কোয়ার সমান সমান 1। এবার যদি এখানে আমরা লসাগু নেই তাহলে কি আসবে, আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার স্কোয়ার কাটা থাকবে 12 × 12, আর স্কোয়ার কাটা এখানেও থাকবে 12 সমান সমান 1। 12 12 যোগ করবো আমরা 24 বাই আর স্কোয়ার সমান সমান কী আসবে, 1। কোনাকুনি যদি গুণ করি আর স্কোয়ার সমান সমান আসবে 24, বা আর ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী আসবে, √, আসবে। ঠিক আছে, বা আর ইকুয়াল টু, এবার এটাকে আমরা লিখব 24কে আমরা কি লিখতে পারি, যে 4 6 24, তাহলে আর ইকুয়াল টু 4-এর বর্গমূল কত, 2 হবে, 2√6 হবে, তাহলে আর এর মান কত, 2√6। এবার আর এর মান আমরা এখানে অথবা এখানে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটাকে 2 নং সমীকরণ, তো আর এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। সুতরাং আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই লিখেছি। 1 নং সমীকরণ কোনটা, এটা cos থিটা সমান সমান 2√3 বাই আর, এটা আছে। এবার আর এর জায়গায় মানটা বসাবো, cos থিটা সমান সমান 2√3 বাই আর এর মানটা কত, 2√6। ঠিক আছে, 2 2 কেটে দিলাম, বা cos থিটা সমান সমান, এটাকে এভাবে লেখা যায় √2 গুণন √3, তাহলে গুণ করে দিলে √6, √3 কেটে দিচ্ছি, বা cos থিটা সমান সমান 1/√2, বা cos থিটা সমান সমান cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত, 1/√2, তাহলে থিটাও আসবে 45 ডিগ্রি। তাহলে আর এর মান আসলো 2√6 আর থিটার মান আসলো 45 ডিগ্রি। 10-এর দাগে আছে কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে নির্ণয় করো। মানে আগে চোঙের একটা ব্যাসার্ধ এবং উচ্চতা ছিল, তারপরে এবার বলেছে যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কী করবে, দ্বিগুণ, এবং উচ্চতাটাকে যদি অর্ধেক করি, তার মানে আগে যখন চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা ছিল আর উচ্চতা যা ছিল তখন চোঙের যা আয়তন ছিল, পরে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে আয়তনটা কি একই ছিল বা পরিবর্তন কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখে নিচ্ছি, যেহেতু আমরা চোঙের আগের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা জানি না, উচ্চতাও জানি না, তো সেটাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর ধরে নিচ্ছি এবং উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। দেখো লিখে নিয়েছি ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে সুতরাং চোঙের আয়তন সমান সমান, চোঙের আয়তন সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখানে আর বলতে আর হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ, এটাই হবে। ঠিক আছে, চোঙের আয়তন। এবার এখানে বলেছে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে, তাহলে লিখে নেব সুতরাং দিয়ে লিখে নিয়েছি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2r, যেহেতু দ্বিগুণ করেছে আগের, এবং উচ্চতা সমান সমান হবে অর্ধেক, মানে আগে যত ছিল তার অর্ধেক, মানে h/2। ঠিক আছে, এত একক। তাহলে এখন চোঙের আয়তনটা বের করব। এখন চোঙের আয়তন বের করবো। চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার, আর বলতে ব্যাসার্ধটা কত, 2r, পাই আর স্কোয়ার এইচ বলতে এখানে আছে h/2। ঠিক আছে,
তার মানে পাই ইন্টু 4r² ইন্টু h/2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, তাহলে গুণ করে দিলে আসবে 2πr²h। দেখো আগে চোঙের আয়তন কী ছিল, πr²h, এখন চোঙের আয়তন কী হয়েছে, πr²h এর দ্বিগুণ। তার মানে কি এখন চোঙের আয়তন আগের আয়তনের কী হয়েছে, দ্বিগুণ হয়েছে। সুতরাং দিয়ে লিখে নিলাম চোঙের আয়তন দ্বিগুণ হয়েছে। 11 দাগে আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। দেখো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে মানে আগে ব্যাসার্ধের দৈর্ঘ্য কিছু একটা ছিল, তারপর 50% বৃদ্ধি করা হয়েছে, তাই তো। তার মানে আমরা গোলকের আগের ব্যাসার্ধটা আর ধরবো, তারপর 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয় সেটাও বের করে নেব, ঠিক আছে। তারপর আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা ছিল সেটাও বের করে নেব, আর 50% বৃদ্ধি করার পর ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হলো সেটা ধরে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বলছি। দেখো প্রথমে আমরা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। দেখো ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর একক, এটা লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে আর একক হলে সেটার কি বের করব, বক্রতলের ক্ষেত্রফল বের করব। সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, 4πr² বর্গ একক, ঠিক আছে। এবার বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে কত ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে সেটা আমরা বের করে নিচ্ছি। সুতরাং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান সমান। দেখো 50% বৃদ্ধি মানে আগে ব্যাসার্ধ কত ছিল আর, প্লাস আর এর 50%, মানে কোনো কিছু বৃদ্ধি যদি হয়, ঠিক আছে, তাহলে সেটা হবে আগে যা ছিল ব্যাসার্ধ সেটার ওপর কিন্তু 50%, ঠিক আছে। তার মানে আগে ব্যাসার্ধ ছিল আর, তার ওপর বৃদ্ধি পেয়েছে প্লাস আর এর 50%, ঠিক আছে, সমান সমান আর প্লাস আর এর 50% মানে 50/100, কেটে দিচ্ছি 2, তাহলে সমান সমান আসবে আর প্লাস r/2, তার লসাগু নেব 2, তাহলে হবে 2r প্লাস আর সমান সমান কী আসবে 3r/2 একক। তাহলে এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আসলো এটা, তাহলে এখন গোলকের আয়তনটা বের করে নিচ্ছি। সুতরাং এখন গোলকের আয়তন না, বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো 4πr², আর মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কত আছে এখানে 3r/2 তা স্কোয়ার সমান সমান 4π ইন্টু 3 মানে হবে 9r²/4 এত বর্গ একক, ঠিক আছে। 4 কেটে দিচ্ছি, সমান সমান আসবে 9πr² বর্গ একক। তাহলে এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত আসলো 9πr², আর আগে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4πr²। এবার প্রশ্নটায় কি বলেছি, বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করে নিচ্ছি। সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান সমান। দেখো তাহলে না এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 9πr², আর আগে ছিল 4πr², তাহলে মাইনাস করে দিচ্ছি, সমান সমান আসবে 5πr² বর্গ একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 5πr², কিন্তু আমাদের জানতে চেয়েছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান সমান সূত্র দেব যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, কি বললাম, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 5πr² বাই পূর্বের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পূর্বের দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 5πr², আর পূর্বের বক্রতলের ক্ষেত্রফল কত 4πr², তাহলে এখানে হবে 4πr² ইন্টু কী হবে 100, ঠিক আছে।
তাহলে এখানে পাই আর স্কোয়ার কেটে দিচ্ছি, তারপর এখানে 2 দিয়ে কেটে 4 দিয়ে একবার কেটে দিচ্ছি, 4 দুগুণে 8, 9 10, 4 5 20, তার 5 5 25, 125, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%। 12 দাগে আছে অধক্রমে সাজানো 50 42 35 এরকমভাবে পরপর সংখ্যাগুলো দেওয়া আছে। তথ্যের মধ্যমা কত বলেছে? 32 হলে এক্সের মান কত? তার মানে কি আমরাও কি এই তথ্যের মধ্যমাটা আমরা বের করব, তারপরে এই 32-এর সঙ্গে সমান করে দেবো, তাহলে এক্সের মান বেরিয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা সাজানো যাবে না, কারণ এটা ওরা অধক্রমে সাজিয়ে দিয়েছে, মানে বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে লিখব, দেখো এখানে আমি লিখে নিয়েছি অধক্রমে সাজানো, এখানে পরপর অধক্রমে বড় থেকে ছোটোর দিকে সাজানো আছে, ঠিক আছে। এত তথ্যের n সমান সমান কত? 1 2 3 4 5 6 7, মানে 7, অর্থাৎ কী হবে? অর্থাৎ এটা হবে অযুগ্ম, ঠিক আছে। তাহলে অযুগ্ম হলে হবে নির্ণয় মধ্যমা, এর নির্ণয় সূত্রটা আমরা এখানে দেব। নির্ণয় মধ্যমা নির্ণয় সূত্রটা কি হবে? n + 1/2 তম পদ, ঠিক আছে। তাহলে n কত আছে? 7 + 1/2 তম পদ সমান সমান 8/2 তম পদ, 2 দিয়ে কেটে দিচ্ছি 4, সমান সমান আসবে 4তম পদ। তাহলে 4তম পদ কত? 1 2 3 4, 4তম পদ হলো 2x + 10, ঠিক আছে। তাহলে আমাদের হিসেবে মধ্যমা হলো 2x + 10 সমান সমান, বইয়ে মধ্যমাটা কত দেওয়া আছে? 32 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সমান করে দিলাম প্রশ্ন অনুসারে। তাহলে 2x সমান সমান 32 - 10, বা 2x সমান সমান কত আসবে? 22, বা x সমান সমান আসবে 22/2, কেটে দিলাম 11, বা x = 11। সুতরাং নির্ণয় x এর মান হবে 11।